গুড মর্নিং ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি বেরিয়েছিলাম বীরনগর যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু 34 নম্বর জাতীয় সড়কে এত জ্যাম যে আমি পায়রাডাঙ্গা থেকেই ফেরত আসতে হলো। পায়রাডাঙ্গা থেকে আমি ভিতর দিয়ে চাকদা গৌরনগর ঘাটে পৌঁছানোর চেষ্টা করছি। সেখান থেকে আমি যাব মিলনগড়, মিলনগড় থেকে বলাগড়। গঙ্গার ওপারের এই দুটো জায়গা আমি আপনাদেরকে আজকে দেখাবো। দেখতে থাকুন বন্ধুরা। এখন আমি চাকদা গৌরনগর ঘাট থেকে নৌকা ধরে ওপারে মিলনগড় ঘাটে পৌঁছাচ্ছি। গঙ্গা তথা ভাগীরথীর পার ধরে যতগুলো ঘাট আছে এবং যত জায়গা, সমস্ত জায়গাগুলোই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আমি আপনাদের এক এক করে কিছু জায়গার প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো। তার মধ্যে আজকের জন্য আমি মিলনগড় এবং ভবানীপুর চর বলে একটা জায়গা আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, এখন আপনারা যে অসাধারণ কারুকার্যপূর্ণ এই মন্দির চারটি দেখছেন, এইগুলি মিলনগড় হুগলিতে অবস্থিত। তার পাশ দিয়েই একটি রাস্তা চলে গেছে, অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, এবং মাঠ চিরে এই রাস্তাটা চলে গেছে গঙ্গার দিকে। আমি এই রাস্তাটায় যাওয়ার লোভ সামলাতে পারলাম না, তাই আপনাদেরও দেখাচ্ছি এই রাস্তা এবং রাস্তার দুই ধারের যে প্রাকৃতিক সৌন্দর্য। বাংলাদেশ থেকেও অনেক ভিউয়ার্স আমার ব্লগগুলো দেখেন। আমি তাদেরকে অনুরোধ করব, প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন ওপার বাংলা আর এপার বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য, তার কি পার্থক্য আর কি সিমিলারিটি আছে। আমরা যারা বাংলাদেশি ব্লগারদের গ্রাম বাংলার উপরে করা ব্লগগুলো দেখি, অথবা বাংলাদেশি বিভিন্ন নাটকের প্রাকৃতিক দৃশ্য দেখি, তারা নিশ্চয়ই বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সৌন্দর্য, সেই সম্পর্কে ধারণা আছে। তবে আমার মনে হয় আমাদের এপার বাংলাও প্রাকৃতিক সৌন্দর্যে কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। নদী এবং নদীকেন্দ্রিক সভ্যতা সমস্ত জায়গাতেই একই ইতিহাস। আমাদের এপার বাংলাতেও নদীভিত্তিকই সমস্ত সভ্যতা এবং গ্রামগুলো গড়ে উঠেছে। গঙ্গা নদী যতদূর বয়ে গেছে পশ্চিমবঙ্গের উপর দিয়ে, বিশেষ করে সেখানে গ্রামগুলো গড়ে উঠেছে এই নদীর দুপারে, এবং এই দুপারের গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অপূর্ব, অসাধারণ। ভিউয়ার্স, আপনারা এই জায়গাটা দেখুন। আমি শুধু দেখতে বলবো না, আপনাদেরকে ফিল করতে বলবো। আপনারা যদি ফিল না করেন তাহলে এই জায়গাটার যে আসল রূপ সেটা বুঝতে পারবেন না। আমি যখন এখানে এসেছিলাম তখন আমার মনে হচ্ছিল এখানেই আমি থেকে যাই। একটা অসাধারণ লোকেশন। এই গাছটা সঙ্গে পিছনে যে হলুদ সর্ষে ক্ষেত, এত সুন্দর গ্রাম্য রাস্তা, আর ওখানে এক বট গাছের নিচে একটা ছোট্ট কুটিরের মতো একটা মন্দির। এখানে যখন আমি ভিডিওগ্রাফি করছিলাম তখন কিছু স্থানীয় মানুষ অবাক হয়ে আমার ভিডিওগ্রাফি করা দেখছিল আর ভাবছিল এই পাগল এখানে
কি করছে কিন্তু ওরা জানে না কি অসাধারণ এক প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে ওরা রয়েছে, ওরা বাস করছে, ওরা সবসময় এখানেই থাকে। আমরা দূর থেকে আসি এখানে, হয়তো মফস্বলে থাকি বা কেউ শহরে, আমরা এসব জায়গায় আসলে সত্যি মানসিক শান্তি পায়। আপনারাও এখানে আসুন। এখানে কেন, যে কোনো জায়গায় এরকম গ্রামাঞ্চলে নদীকেন্দ্রিক কোনো গ্রাম বা তার আশেপাশের যে চাষের জমি, ধান ক্ষেত, সর্ষে ক্ষেত, এগুলোকে এক্সপ্লোর করুন, দেখুন ভালো লাগবে। আমরা যারা মফস্বল থেকে বা শহর থেকে গ্রামে আসি গ্রামের সৌন্দর্য দেখার জন্য, তারা হয়তো মাঝে মধ্যে আসি এবং অভিভূত হই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যে। তবে এটা ভেবে ভালো লাগছে যে গ্রামের মানুষ যারা, তারা এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই বাস করেন। গ্রাম বাংলার মানুষের অনেক সমস্যাও রয়েছে, যেমন এই রাস্তাটির কথাই ভাবুন। এখন তো এই রাস্তা দিয়ে যাতায়াত করা যাচ্ছে, কিন্তু বর্ষার সময় ভাবুন এই রাস্তার কি অবস্থা হবে। তখন একেবারেই যাতায়াতের জন্য অযোগ্য হয়ে যাবে এই রাস্তা। ভিউয়ার্স, চাকদা গৌরনগর ঘাট পেরিয়ে মিলনগড় ঘাটে পৌঁছানো এবং মিলনগড় থেকে বলাগড়ের রাস্তা খুব সুন্দর, পাকা পিচ ঢালা রাস্তা। কিন্তু আমি আপনাদেরকে গঙ্গার পাড় দিয়েই নিয়ে যাচ্ছি। আপনাদেরকে গঙ্গার পাড় এবং তার গ্রাম এবং দুই রাস্তার দুই ধারের প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো বলেই ঠিক গঙ্গার পাড় ঘেঁষে যে কাঁচা রাস্তা, সেই রাস্তা দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা। ভিউয়ার্স, কখনো আসলে আপনারা এই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাবেন। একটা অসাধারণ ফিল, এই জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তাটা শেষ হচ্ছে গিয়ে যেন গঙ্গার মধ্যে। আমার ডান দিকেই গঙ্গা নদী দেখতে পাচ্ছেন। এখানে গঙ্গা নদী আসলে অনেকটাই প্রশস্ত কম, কারণ হচ্ছে এখানে একটা চড়া পড়েছে। এই যে ডান দিকে যে চড়াটা দেখছেন, এই চড়ার ওপারেই গঙ্গার আরেকটি ধারা রয়েছে। শীতকালে মিলনগড়, বলাগড় এইসব অঞ্চলে গঙ্গার পাড় দিয়ে প্রচুর মানুষ পিকনিক করতে আসেন। আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে, প্লিজ আপনারা জায়গাগুলোকে নোংরা করবেন না। আপনারা পিকনিক করুন, কিন্তু আবর্জনাগুলোকে এখানে ফেলে যাবেন না। ভিউয়ার্স, এটা একটা অস্থায়ী নৌকা ঘাট। দেখুন কিভাবে এখানে পিকনিক করতে আসা মানুষজন নৌকা ভ্রমণের অভিজ্ঞতা এবং আনন্দ গ্রহণ করছে। যারা গ্রাম ভালোবাসেন এবং এসব অঞ্চলে ঘুরতে আসতে চান, তাদের জানাচ্ছি বলাগড় হাওড়া কাটোয়া লাইনের একটা রেল স্টেশন, এবং আপনারা বলাগড় স্টেশনে এসে সেখান থেকে টোটো বা অটোতে করে এইসব অঞ্চলে গঙ্গার ধারের যে প্রাকৃতিক সম্পদে ভরপুর এই গ্রামগুলো, সেই গ্রামগুলোকে ভিজিট করতে পারবেন। কিছুদিন আগেই আমি সবুজ দ্বীপ নিয়ে দুটো ব্লগ পোস্ট করেছি। সেখানে আমি বলেছি সবুজ দ্বীপে আসার জন্য সোমরা বাজার হচ্ছে সবচেয়ে কাছে রেলওয়ে স্টেশন, তবে আপনারা বলাগড় থেকেও সবুজ দ্বীপে যেতে পারেন। ভিউয়ার্স, এখন আপনারা যে অসমাপ্ত ব্রিজটি দেখছেন এবং তার পাশে যে
বাঁশের সিঁড়িটা দেখছেন, আমি সেই সিঁড়ি বেয়ে উপরে উঠবো। ওপারে একটা চর রয়েছে, চরটার নাম ভবানীপুর চর। তো সেই চরে কোনো মানুষের বসতি নেই, ওখানে কিছু চাষের জমি, কলা বাগান এগুলো আছে। এপারে যারা থাকেন তাদেরই জমি জমা ওপারে রয়েছে চরের মধ্যে। তো দারুণ একটা জায়গা, আপনাদেরকে সেই জনমানুষ শূন্য সেই জায়গাটায় নিয়ে যাবো আমি। ভিউয়ার্স, নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে যে এই ব্রিজটা অসমাপ্ত কেন। শুধুমাত্র নদীর এপার থেকে ওপার পর্যন্ত ব্রিজটা রয়েছে, তারপরে আর ব্রিজের কাজ অগ্রগতি হয়নি। আসলে ওপারে ওই ভবানীপুর চরে একটা তাপবিদ্যুৎ কেন্দ্র হওয়ার কথা ছিল 25 থেকে 30 বছর আগে। এখানে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানলাম, কিন্তু শেষ পর্যন্ত সেই তাপবিদ্যুৎ কেন্দ্রটি হয়নি। কিন্তু ব্রিজের এপার থেকে ওপার পর্যন্ত এই ব্রিজটা হয়েছিল। স্থানীয় মানুষ এখন সেই ব্রিজটাকে ব্যবহার করেন ওপারে তাদের জমি জমাতে যাওয়ার জন্য। তাই এখানে একটা বাঁশের সিঁড়ি বানিয়ে নিয়েছেন তারা, এবং সেই সিঁড়ি দিয়েই তারা যাতায়াত করেন। এখানে যে শাড়িগুলো রোদে দেওয়া হয়েছে এবং শাড়িগুলোকে গোছানো হচ্ছে, যারা জানেন এগুলো কি শাড়ি তারা আমাকে কমেন্ট করে জানাবেন। এই কাকাবাবু তার কলা বাগান থেকে কলার ছড়ি কেটে মাথায় করে নিয়ে আসছিলেন, এবং ব্রিজ পেরিয়ে তিনি ওই সিঁড়ি দিয়েই নিচে নামবেন। আপনারা ভাবুন কত ঝুঁকি নিয়ে তাদেরকে সবসময় যাতায়াত করতে হয়। এই কাকাবাবুই জানালেন যে 25 থেকে 30 বছর আগে তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য এই ভবানীপুর চরে 3300 বিঘা জমি অধিগ্রহণ করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কাজটা হয়নি। তিনি আমাকে সাবধান করে দিলেন, ভবানীপুর চরে কোনো বাড়িঘর নেই, মানুষজন তো থাকার প্রশ্নই নেই, শুধুমাত্র চাষের জমি আর জঙ্গল। তাই সাপ খুব থাকতেই পারে, শিয়ালও আছে, কিন্তু সবচেয়ে যেটা ভয়ের জিনিস সেটা হচ্ছে বলতা বা ভীমরুলের প্রচুর চাক আছে। অনেক সময় পাখিরা ভীমরুলের চাকে ঠোকর দেয়, তার ফলে ভীমরুলরা মানুষজনকে আক্রমণ করে। তো সেই ক্ষেত্রে তিনি বললেন দৌড়ে ব্রিজের দিকে চলে আসতে। ওনাকে ধন্যবাদ জানালাম, কিন্তু দৌড়ে আমি ব্রিজ থেকে বা কোথায় যাব? ব্রিজ তো ভাঙা, ব্রিজ তো অসমাপ্ত। নামতে হলে আমাকে তো ধীরে ধীরে বাসের সাঁকো দিয়েই নামতে হবে, বাসের সিঁড়ি দিয়েই নামতে হবে। তবে এরকম কোনো ঘটনা আমার সঙ্গে ঘটেনি, তার জন্য ধন্যবাদ। বন্ধুরা, দেখতে থাকুন এই জায়গাটা। ভিউয়ার্স, এই জনমানবহীন জঙ্গলের মধ্যে ঘুরতে, এবং সেটা সম্পূর্ণ একা, একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তবে আপনাদেরকে বলবো, আপনারা কখনো আসলে একা আসবেন না, সঙ্গে বন্ধুবান্ধব কেউ আসলে সবচেয়ে ভালো হয়। তাহলে আপনারা জঙ্গলের আরও ভিতরে ঢুকতে পারবেন। তবে সাবধান, যেটা আগেই বললাম, সাপখোপ এবং শিয়াল, আর সেই সঙ্গে সঙ্গে ভীমরুল বা বলতা। এই পায়ে হাঁটার যে রাস্তাগুলো দেখছেন, এগুলো শুধুমাত্র যাদের জমি এখানে আছে, কলা বাগান বা অন্যান্য চাষের জমি, তারাই একমাত্র আসেন এখানে।
জনমানব শূন্য এক অদ্ভুত জায়গা। আপনাদেরকে অনুরোধ করব, যদি কখনো এখানে আসেন তাহলে একা আসবেন না। আপনারা এই জঙ্গলের মধ্যেই একটা বড় বাড়ি মতন দেখতে পেলেন। হয়তো যখন প্রজেক্ট হওয়ার কথা ছিল তখন হয়তো এখানে কোনো অফিস হিসেবে এটা ব্যবহার হতো, এখন আর কেউ থাকে না। এত ভীতিপূর্ণ একটা জায়গাতেও যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগছিল, যে মটমটি গাছগুলো, এই মটমটি গাছের যে সাদা ফুলগুলো এক অসাধারণ সৌন্দর্য। ভিউয়ার্স, আমি এভাবেই গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন স্থাপত্য, মন্দির এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকুন ভবানীপুর চর। ভিউয়ার্স, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে অন্য কোথাও। ধন্যবাদ বন্ধুরা।